সার্জিস একটা বেয়াদব, বাবার বয়সী বিএনপি নেতাকে বলছে বয়স টোন নিচে নিচে ধমকাচ্ছেন। ঘটনার প্রেক্ষাপট কি? শুধু এটাই না, এই এনসিপি গ্রুপ থেকে কিংবা এই দল থেকে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে কিংবা নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা, এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা, বেআইনি কারাদণ্ড, হিংসা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, সার্জিস আলম কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনার মধ্যে জড়িয়ে গেছেন। কিছুদিন আগেই তিনি গাড়ি বহর নিয়ে একটা যে শোডাউন দিয়েছেন, সেই শোডাউনটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে এখন পর্যন্ত তার সমালোচনা বন্ধ হচ্ছে না। কিন্তু তার মধ্যে দিয়ে হঠাৎ করে তার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে তিনি একজন বয়স্ক মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। আর এর মধ্যে দিয়ে কিন্তু এই ভিডিওটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে আরো বেশি সমালোচনা তৈরি হয়েছে। তিনি একে তো এতগুলো গাড়ি নিয়ে শোডাউন দিয়েছে, সেই শোডাউনটাকে অনেকেই খারাপ চোখে দেখছেন, আবার অনেকেই ভালো চোখে দেখছেন। কিন্তু দর্শক, হঠাৎ করে তিনি আবারও এইরকম একটা বাকবিতণ্ড তৈরি করে আসলে কি প্রমাণ করতে যাচ্ছেন, এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ের নাগরিক সমাজ অনেকেই অনেক রকমের কথা বলতেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারবেন যে মানুষ কি বলতেছে, রাজনৈতিক দলের নেতারা কি বলতেছে এবং সার্বিকভাবে জনগণ কি বলতেছে। সো দর্শক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন, এটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে, আমি যদি 18 জন্য কিছু বের করে আনতে পারি, এটা 18 জন সেটা ইউএনএ তো এখন নেই, ওনার দায়িত্ব যিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা হচ্ছে তারা কি পারে না, এটা অফিসিয়াল কোনো মিটিং না, এটা অফিসিয়াল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি, সমস্যাটা হচ্ছে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে, শোনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন? তাহলে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত না? বাবা, এটা কিন্তু তোমার মিটিং না, এনসিপি হওয়ার আগে কিন্তু সুযোগ ছিল, আমরা কিন্তু মেলা আমার এখনো সুযোগ আছে, আমরা ছিল এখনো আছে, যেহেতু রাজনৈতিক দল তখন ছিল এখনো আছে। শোনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের না, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল, এটা আমি তাদের কাছে জানতে চাইছি। এটা কোনো অফিসিয়াল মিটিং না, অফিসিয়াল মিটিং হলে এটা রেজুলেশন থাকে, ওটা ইউএনও আমি জানি তো। হ্যাঁ, এরকম কোনো কিছু ছিল না। আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারে কি কি দরকার, আপনার কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি কথা বলছি, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে বলতে পারি না, আমাদের সমস্যা কোন বিধানে আসছেন না, আপনি আমাকে বলেন, আপনি যদি এটা বলেন, আপনি কোন অথরিটি আমি জিজ্ঞাসা করতে পারবো না? না, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে, আমি রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে করতে পারে না, সরকারি কর্মকর্তা আমি বলতেছি কোন আইনে পারে, তাহলে কোন আইনে আছে? কথা বলেন, আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি, এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন, এটাই। আমি ওনাদের কাছে জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলম সঠিক তথ্য না জেনে বলছেন সার্জিস একটা বেয়াদব, আবার কেউ কেউ বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা কতটা বাঘের মতন দেখানো। বাবার বয়সী বিএনপি নেতাকে বলছে বয়স টোন নিচে নিচে ধমকাচ্ছেন। ঘটনার প্রেক্ষাপট কি? তবে আমি সার্জিস আলমের নিন্দা জানাই, কারণ
এই অধিকার তাকে কে দিছে? তাহলে তো বুঝতে হবে ডক্টর ইউনূসের সরকারের এই রাষ্ট্র ব্যবস্থায় এনসিপির একটা নিবন্ধন হয় নাই। একটা দলের একজন তিনি রাজনৈতিক নেতা, যিনি নিজেকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের সাথে তুলনা করছেন, এর পাশাপাশি যে কাজটা করছেন, এই কাজটা করার অ্যাক্সেস রাষ্ট্র তাকে কিভাবে দিচ্ছে? আর প্রশাসন কেন এই লেজুর বৃত্তি, ওই আওয়ামী প্রশাসন বইলা সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে গালাগালি করা হয়, তো তুমি তো সেই একই প্রশাসন তৈরির চেষ্টা চালাইলা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার গতকালকে দুপুরে সার্জিস আলম আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার যে অন্যান্য সরকারি দপ্তরগুলো আছে তাদের যারা প্রধান আছে প্রধানদের ডাকেন। হাউ সে কিভাবে সরকারি দপ্তরের প্রধানদের ডাকতে পারেন? মানে এই অধিকারটা কে দিছে? বৈষম্যহীন বাংলাদেশ। অবশ্য সার্জিসের মধ্যে একটা কোয়ালিটি আছে, আগে ছাত্রলীগ করছে দীর্ঘদিন, ছাত্রলীগের পোলাপের একটা ভাবসাব থাকতো যেটা সার্জিসের মধ্যে রয়ে গেছে এখনো। তারপর করছেন কি, সকলকে ডাইকা সরকারি যে ইউএনও সম্মেলন কক্ষ আছে সেইখানে তাদের নিয়ে একটা বৈঠক করেন। তবে সেইখানে নাকি ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে বের হওয়ার পরে বিএনপির এই নেতা সার্জিসকে কিছু প্রশ্ন করেন, আর এতেই সার্জিস নিজেকে মির্জা ফখরুলের সাথে তুলনা করে সে বলতেছে, ফখরুল সাহেব যদি মারে মির্জা ফখরুল, আমি সার্জিস কি পারি না? হ্যাঁ, ছাত্রলীগ করছে তো এই একটা অ্যাটিটিউড আছে। তারপর বিএনপি নেতারা যে ধমক টমক দিছে, মানে কি যে অবস্থা। আচ্ছা, বাকবিতণ্ডার বিষয় নিয়ে যে নেতার সাথে বাকবিতণ্ডা, ওনার বক্তব্য, উনি হচ্ছেন আপনার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আর ওনার রাজনৈতিক পরিচয়টা আমরা একটু দেখি। আপনার ওনার নাম হচ্ছে মতিউর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। তো তার বক্তব্য হচ্ছে তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দপ্তরে যান। এই সময় তিনি কাউকে সেখানে দেখতে পান না। তো জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে সার্জিস আলমের সাথে মিটিং করছে। পরে তিনি বিষয়টি আটোয়ারী উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে তিনি অবস্থান করছিলেন। তো পরে সার্জিস তখন তিনি যৌক্তিকভাবে প্রশ্ন করেন ওই যে অফিসাররা আছে যে আপনারা অফিস সময়ে এই ধরনের মিটিং এ আসতে পারেন কিনা একজন রাজনৈতিক নেতার ডাকে। এই কথা বলায় সার্জিসের এটা মাইন্ডে লাগছে, কারণ তারা তো সার্জিসের ডাকে আসছে। আসলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের মেরুদণ্ডে কোনো সময় জোর থাকে না, এটাই আমরা বুঝতে পারলাম। তো এই সময় এটা কোন বিধানে আছে এটা তিনি জানতে চান, আর এতে সার্জিস খেপা যায়। তো সার্জিস বলে যে আমাদের আটোয়ারী উপজেলাটা খুব পিছিয়ে পড়া উপজেলা, এখানে 5টি সরকারের অফিসের প্রধান নেই। আমি এদিক দিয়ে যাওয়ার সময় সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই, তিনি সরকারি কর্মকর্তাদের সমস্যার কথা জানতে যান। তো এই নিয়ে 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন যে আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার, তাদের কোন কোন জায়গায় কি প্রয়োজন। মানে সার্জিসের যে বক্তব্য আমরা দেখলাম যে তিনি মন্ত্রণালয় থেকে গেলে খাবলা দিয়ে নিয়ে আসা আটোয়ারী উপজেলায় দিয়ে দিতে পারেন। তো ডক্টর ইউনূসের সরকারের যে মন্ত্রণালয়গুলো এগুলো কারা চালাচ্ছে, সেখানে সার্জিস কোন ক্ষমতার বলে গিয়ে একটা উপজেলার জন্য বিশেষ বরাদ্দ আনতে পারে? তবে এরা আনছে, হান্নান মা শুধু আনতেছে, এরা নানান ভাবে নানান কিছু করতেছে। ভাগ্যিস আমাদের এলাকায় একটা সার্জিস যদি থাকতো, আফসোস নাই, থাকলে বিএনপি সাহেবের ভেজালও হইতো। তো এই ঘটনা দেখার পর কে সঠিক কে ভুল? অবশ্যই বিএনপির নেতা সঠিক, সার্জিস রং। এটাতে তার যে ক্ষমতা আছে এটার জানান দিচ্ছে। আর আমাদের গৃহপালিত সরকারি অফিসাররা ম্যামে করতে করতে এভাবে হাজির হয়। এই জায়গায় সার্জিসের ডাকে হয়েছে, অনেক জায়গায় বিএনপির ডাকও কিন্তু হয়। থানা পুলিশ অনেক কিছু কন্ট্রোলিং হয়, এটা থেকে আসলে বের হওয়া যাবে না। ভালো থাকো। মানে এরা একে অপরের মুখোশ উন্মোচন করতেছে, ভালোই লাগে। শুধু এটাই না, এই এনসিপি গ্রুপ থেকে কিংবা এই দল থেকে
আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে কিংবা নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে। ভালোই লাগে দেখতে না? বাপদাদার নিজের নাই তো কি হয়েছে, বাপদাদার আছে হাজার হাজার কোটি টাকা, তাই না? ভালোই লাগে দেখতে। বর্তমান আমাদের বাংলাদেশে চলিতেছে সার্কাস, বুঝেন নাই কি চলিতেছে সার্কাস। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে আপনার দুই দলে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে যারা নাকি বাংলাদেশ মনে করেন আপনার তথাকথিত স্বাধীন করছে, আপনার যারা নাকি আপনার শহীদ পরিবারের হয়ে কাজ করতেছে। মূলত বর্তমান আমাদের বাংলাদেশে দুই গ্রুপে আবদ্ধ হয়ে গেছে কিংবা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই দুই গ্রুপের ভিতরে আসলে আসল সত্য গ্রুপ কোনটা আমি আপনাদেরকে ধরাই দিই। সেই গ্রুপের ভিতরে যদি সত্য গ্রুপ থাকে বা পিওর একটা গ্রুপ থাকে, দেশকে নিয়ে চিন্তা ভাবনা থাকে, তাহলে যারা নাকি মনে হচ্ছে বললাম তথাকথিত যারা নাকি আহত হয়েছে, আপনার হাত পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, যারা নাকি এদের নিয়ে কথা বলে, এরা হচ্ছে পিওর বাঙালি কিংবা এরা বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চায়। আর যারা নাকি বর্তমান এনসিপির গ্রুপ, এরা হচ্ছে রাজাকার, মানে তারা প্রকৃত রাজাকারের থেকে যদি আরো বড় কিছু থাকে এরা হচ্ছে ওইটা। কেমন? বর্তমান আমাদের বাংলাদেশের যখন নাকি আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়, তখন সমন্বয়করা বলছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ দিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা সম্ভব ততটুকু আমরা শেষ করে দ্রুত আকারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব। কিন্তু কোথায় গেল তারা নিজ প্রতিষ্ঠানে ভাই ঠিকই ফিরে গেছে। তাদের কথা আপনি ধরতে পারেন নাই। তারা নিজ প্রতিষ্ঠানে তারা ঠিকই ফিরে গেছে। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা যে অরিজিনাল জঙ্গিবাদী, তারা যে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের তারা নিজেরা খুন করে এবং এই খুনের উপর দিয়ে বা রক্তের উপর দিয়ে নিজেরা মনে করেন সরকার প্রতিষ্ঠিত করতেছে, এটাই হচ্ছে এদের মনে করেন মানে নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়া। বুঝেন নাই? এই আপনার সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা কথা শুনুন আগে, তারপরে আমি আপনাদের একটু বোঝাচ্ছি। যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না, এখনো সেইটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ খালি আমি না, আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। ওই যে সার্জিস একটা কথা বলছে না যে আমার নাই তো কি হয়েছে, আমার 14 গোষ্ঠী তো আছে, আমি গরিব হতে পারি, আমার 14 গোষ্ঠী তার গরিব না, অতএব আমার গোষ্ঠীর ভিতরে এদের বাড়ি গাড়ি থাকতেই পারে, আমি শুটাউন দিতেই পারি, আমার সেই সক্ষমতা আছে। আর উল্টো দিকে আপনার সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কি বলছে যে এরা বর্তমান আপনার শত শত কোটি টাকা কামিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে, ধান্দা করার চেষ্টা চালাচ্ছে এবং এরা বর্তমান ধান্দা করতেছে। ভাই কেমন? এরা বর্তমান ধান্দা করতেছে। আপনি দেখেন এই সমন্বয়কদের ভিতরে আপনার সর্বোচ্চ ক্লুজকে পিনাকি আর হচ্ছে ইলিয়াস, তাই না? তাহলে এই ইলিয়াস যে মনে করেন ইঙ্গিতটা দিল, দ্যাট মিনস এটা 100% সত্য কথা। তাহলে আমরা ধরে নিতে পারি এদের 14 গোষ্ঠীর কোনো ভাই সম্পত্তি না। ভাই ধরে কি নিব রে ভাই? 100% এরা। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান সময়ে এনসিপি যে মানে যারা প্রধান নেতা আছে তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।